নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও কম্পু। আশা করি গল্পটি আপনাদের সবার ভালো লাগবে। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও কম্পু। 12ই মার্চ, ওসাকা। আজ সারা পৃথিবী থেকে আসা 300-র উপর বৈজ্ঞানিক ও শখানেক সাংবাদিকের সামনে কম্পুর ডেমনস্ট্রেশন হয়ে গেল। ওসাকার নামুরা টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের হলঘরের এক প্রান্তে মঞ্চের উপর একটা 3 ফুট উঁচু পেলুসিডাইটের তৈরি স্বচ্ছ স্ফটিকের মতো স্তম্ভ বা স্ট্যান্ডের ওপর কম্পুকে বসানো হয়েছিল। দর্শক বসেছিল মখমলে মোড়া প্রায় সোফার মতো আরামদায়ক সিটে। এখানকার দুজন জাপানি কর্মচারী যখন কম্পুকে নিয়ে মঞ্চে প্রবেশ করল, তখন এই প্লাটিনামে আচ্ছাদিত আশ্চর্য সুন্দর মসৃণ গোলকটিকে দেখে দর্শকদের মধ্যে একটা বিস্ময় মিশ্রিত তারিফের কোরাসে ঘরটা গমগম করে উঠেছিল। যে কম্পিউটার যন্ত্র 50 কোটি প্রশ্নের উত্তর দিতে পারে, তার আয়তন হবে একটা ফুটবলের 1.5 ভাগ, তার ওজন হবে মাত্র 42 কিলো, আর তাকে দেখে যন্ত্র বলে মনেই হবে না, এটা কেউ ভাবতে পারেনি। আসলে এই ট্রানজিস্টার আর মাইক্রো মিনিয়েচারাইজেশন বা অতি ক্ষুদ্রকরণের যুগে খুব জটিল যন্ত্র আর সাইজে বড় হওয়ার দরকার নেই। 50 বছর আগে বেঢপ বাক্স রেডিওর যুগে কেউ কি আর ভাবতে পেরেছিল যে ভবিষ্যতে একটা রিস্ট ওয়াচের ভেতরে একটা রেডিওর সমস্ত যন্ত্রপাতি পুরে দেওয়া যাবে? কম্পু যে মানুষের তৈরি এক আশ্চর্য সৃষ্টি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এও সত্যি যে জটিল যন্ত্র তৈরির ব্যাপারে এখনও প্রকৃতির ধারে কাছেও পৌঁছতে পারেনি মানুষ। আমাদের তৈরি যান্ত্রিক মস্তিষ্কের ভেতরে পোড়া আছে প্রায় 10,000 সার্কিট, যার সাহায্যে যন্ত্র কাজ করে। মানুষের মস্তিষ্কের আয়তন হল কম্পুর 5 ভাগের 1 ভাগ। এই মস্তিষ্ক যার সাহায্যে অবিরাম তার অসংখ্য কাজগুলো করে যাচ্ছে, তার নাম নিউরন। আর এই নিউরনের সংখ্যা হলো 10,000 কোটি। এ থেকেই বোঝা যাচ্ছে যে মস্তিষ্কের কারিগরিটা কি ভয়ানক রকম জটিল। এখানে বলে রাখি, আমাদের কম্পিউটার অঙ্ক কষে না। এর কাজ হলো যেসব প্রশ্নের উত্তর জানতে মানুষ বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়ার শরণাপন্ন হয়, সেই সব প্রশ্নের উত্তর দেওয়া। আরও একটা বিশেষত্ব এই যে এই উত্তর অন্য কম্পিউটারের মতো লিখিত উত্তর নয়। কম্পু উত্তর দেয় কথা বলে। মানুষের গলা আর বিলিতি রূপলি বাঁশির মাঝামাঝি এক তীক্ষ্ণ স্পষ্ট স্বরে কম্পু প্রশ্নের জবাব দেয়। প্রশ্ন করার আগে 1313137 এই সংখ্যাটি বলে নিতে হয়। তার ফলে কম্পুর ভেতরের যন্ত্র চালু হয়ে যায়। তারপর প্রশ্নটা করলেই তৎক্ষণাৎ উত্তর পাওয়া যায়। গোলকের একটা অংশে 1 বর্গ ইঞ্চি জায়গা জুড়ে 200টা অতি ক্ষুদ্র ছিদ্র আছে। এই ছিদ্র দিয়েই প্রশ্ন ঢোকে এবং এই ছিদ্র দিয়েই উত্তর বের হয়। অবশ্য প্রশ্নগুলো এমনই হওয়া দরকার যার উত্তর মোটামুটি সংক্ষেপে হয়। যেমন আজকের ডেমনস্ট্রেশনের এই কথাটা অভাগতদের বলে দেওয়া সত্ত্বেও ফিলিপিনবাসী এক সাংবাদিক কম্পুকে অনুরোধ করে বসলেন প্রাচীন চীন সভ্যতা সম্পর্কে কিছু বলার জন্য। স্বভাবতই কম্পু কোনো উত্তর দিল না। কিন্তু সেই একই সাংবাদিক যখন তাকে তাং, মিং, হান, সুং ইত্যাদি সভ্যতার বিষয়ের বিশেষ বিশেষ দিক সম্পর্কে আলাদা আলাদা করে প্রশ্ন করলেন, তখন কম্পু মুহূর্তের মধ্যে ঠিক ঠিক জবাব দিয়ে সকলকে অবাক করে দিল। শুধু তথ্য পরিবেশন নয়, কম্পুর বিবেচনার ক্ষমতাও আছে। নাইজেরিয়ার প্রাণীতত্ত্ববিদ ডক্টর সলোমন যখন প্রশ্ন করলেন একটা বেবুন শাবককে কার সামনে ফেলে রাখা বেশি নিরাপদ, একটা ক্ষুধার্ত হরিণ না একটা ক্ষুধার্ত শিম্পাঞ্জি, তখন কম্পু বিদ্যুৎ বেগে উত্তর দিল, ক্ষুধার্ত হরিণ। যখন তিনি প্রশ্ন করলেন কেন, ঋণঋণে গলায় উত্তর এলো, কারণ শিম্পাঞ্জি মাংসাশী। এ তথ্যটি অবশ্যই অতি সম্প্রতি জানা গেছে। 10 বছর আগেও মানুষ জানত বানর শ্রেণীর সব জানোয়ারই নিরামিষাশী। এছাড়া কম্পু ব্রিজ ও দাবা খেলায় যোগ দিতে পারে,
গানের সুর বেসুর তাল বেতাল বিচার করতে পারে, রাগ রাগিনী বলে দিতে পারে, কোনো বিখ্যাত পেইন্টিংয়ের কেবল চাক্ষুষ বর্ণনা শুনে চিত্রকরের নাম বলে দিতে পারে, কোনো বিশেষ ব্যায়ামে কি ওষুধ কি পথ্য চলতে পারে সেটাও বলে দিতে পারে, এমনকি রোগীর অবস্থার বর্ণনা শুনে আরোগ্যের সম্ভাবনা শতকরা কত ভাগ সেটাও বলে দিতে পারে। কম্পুর যেটা ক্ষমতার বাইরে সেটা হলো চিন্তা শক্তি, অনুভব শক্তি আর অলৌকিক শক্তি। তাকে যখন আজ সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাক্সওয়েল জিজ্ঞেস করলেন আজ থেকে 100 বছর পরে মানুষ বই পড়বে কিনা, তখনও কম্পু নিরুত্তর, কারণ ভবিষ্যৎবাণী তার ক্ষমতার বাইরে। এই অভাব সত্ত্বেও একটা কারণে কম্পু মানুষকে টেক্কা দেয়, সেটা হলো এই যে তার মস্তিষ্কে যে তথ্য ঠাসা রয়েছে তার ক্ষয় নেই। বয়স হলে অতি বিজ্ঞ মানুষেরও মাঝে মাঝে স্মৃতিভ্রম হয়, যেমন আমি। এই কিছুদিন আগে গিরিডিতে আমার চাকর প্রহ্লাদকে প্রহ্লাদ না ডেকে প্রয়াগ বলে ডাকলাম। এ ভুল কম্পু কখনো করবে না, করতে পারে না। তাই মানুষের তৈরি হয়েও সে একদিক দিয়ে মানুষের চেয়েও বেশি কর্মক্ষম। এখানে বলে রাখি, কম্পু নামটা আমারই দেওয়া, আর সকলেই নামটা বেশ পছন্দ করেছে। যন্ত্রের পরিকল্পনার জন্য দায়ী জাপানের বিখ্যাত বৈজ্ঞানিক মাতসুয়ে, যাকে ইলেকট্রনিক্সের একজন দিকপাল বলা চলে। এই পরিকল্পনা জাপান সরকার অনুমোদন করে এবং সরকারই এই যন্ত্র নির্মাণের খরচ বহন করে। নামুরা ইনস্টিটিউটের জাপানি কর্মীরা যন্ত্রটা তৈরি করেন প্রায় 7 বছরের অক্লান্ত পরিশ্রমে। চতুর্থ বছরে প্রাথমিক কাজ শেষ হবার কিছু আগে মাতসুয়ে পৃথিবীর 5টি মহাদেশের 7 জন পণ্ডিত ব্যক্তিকে আমন্ত্রণ জানান এই যান্ত্রিক মগজের তথ্য ঠাসার ব্যাপারে সাহায্য করতে। বলাই বাহুল্য, আমি ছিলাম এই 7 জনের একজন। বাকি 6 জন হলেন ইংল্যান্ডের ডক্টর জন কেন্সলি, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ টেকনোলজির ডক্টর স্টিফেন মেরিভেল, সোভিয়েত রাশিয়ার ডক্টর স্টাসভ, অস্ট্রেলিয়ার প্রফেসর স্ট্যাটন, পশ্চিম আফ্রিকার ডক্টর উগাটি ও হাঙ্গেরির প্রফেসর কুটনা। এর মধ্যে মেরিভেল জাপানে রওনা হওয়ার 3 দিন আগে হৃদরোগে মারা যান। তার জায়গায় আসেন ওই একই ইনস্টিটিউটের প্রফেসর মার্কাস উইংফিল্ড। এদের কেউ কেউ টানা 3 বছর থেকেছেন ওসাকায় জাপান সরকারের অতিথি হয়ে, আবার কেউ কেউ যেমন আমি কিছুকাল এখানে কাটিয়ে দেশে ফিরে গিয়ে কিছু কাজ সেরে আবার এখানে চলে এসেছি। আমি এইভাবে যাতায়াত করেছি গত 3 বছরে প্রায় 11 বার। এখানে একটা আশ্চর্য ঘটনার কথা বলি। গত পরশু অর্থাৎ 10ই মার্চ ছিল সূর্যগ্রহণ। এবার যেসব জায়গা থেকে পূর্ণগ্রাস দেখা গেছে তাদের মধ্যে জাপানও পড়েছিল। এটা একটা বিশেষ দিন বলে আমরা গত বছর থেকেই ঠিক করেছিলাম যে যেভাবেই হোক গ্রহণের আগেই আমাদের কাজ শেষ করে ফেলতে হবে। 8ই মার্চ কাজ শেষ হয়েছে বলে মনে করে যন্ত্রটাকে পরীক্ষা করে দেখা গেল কথা বেরোচ্ছে না। গোলকটা দুটো সমান ভাগে ভাগ হয়ে খুলে যায়। সার্কিটে গন্ডগোল আছে মনে করে সেটাকে খুলে ফেলা হলো। 10 কোটি কম্পোনেন্টের মধ্যে কোথায় কোনটাতে গন্ডগোল হয়েছে খুঁজে বার করা এক দুরূহ ব্যাপার। 2 দিন 2 রাত অনুসন্ধানের পর 10ই মার্চ ঠিক যে মুহূর্তে গ্রহণ লাগবে অর্থাৎ দুপুর 1:37-এ ঠিক সেই মুহূর্তে কম্পুর স্পিকারের ভেতর থেকে একটা তীক্ষ্ণ শীষের মতো শব্দ বেরোল। এটাই কম্পুর আরোগ্যের সিগন্যাল জেনে আমরা হাঁপ ছেড়ে গ্রহণ দেখতে চলে গেলাম। অর্থাৎ গ্রহণ লাগার মুহূর্ত আর কম্পুর সক্রিয় হবার মুহূর্ত এক। এর মধ্যে কোনো গূঢ় মানে আছে কি জানি না। কম্পু ইনস্টিটিউটে রয়েছে, তার জন্য একটা শীততাপ নিয়ন্ত্রিত আলাদা কামরা তৈরি করা হয়েছে। ভারী সুদৃশ্য ছিমছাম এই কামরা। ঘরের এক পাশের দেওয়ালের ঠিক মাঝখানে তার স্ফটিকের বেদির ওপর যন্ত্রটা বসানো থাকবে। বেদির ওপরে একটা বৃত্তাকার গর্ত ঠিক এমন মাপে তৈরি হয়েছে যে কম্পু সেখানে দিব্যি আরামে বসে থাকতে পারে। কামরার উপরে সিলিংয়ে একটা লুকোনো আলো রয়েছে, সেটি এমনভাবে রাখা যাতে আলোকরশ্মি শটান গিয়ে কম্পুর উপর পড়ে। এই আলো সর্বক্ষণ জ্বলবে। কামরায় পাহারার বন্দোবস্ত আছে, কারণ কম্পু একটা মহামূল্য জাতীয় সম্পত্তি।
এইসব ব্যাপারে আন্তর্জাতিক ঈর্ষার কথা ভুললে চলবে না। উইংফিল্ডকে এরই মধ্যে দু একবার গজগজ করতে শুনেছি। তার আক্ষেপ, এমন একটা জিনিস আগেভাগে জাপান তৈরি করে ফেলল, যুক্তরাষ্ট্র পারল না। এখানে উইংফিল্ড সম্বন্ধে একটা কথা বলেনি। লোকটি যে গুণী তাতে সন্দেহ নেই, কিন্তু তাকে কারোরই বিশেষ পছন্দ নয়। তার কারণ অবশ্যই এই যে উইংফিল্ড হাসতে জানে না। অন্তত গত 3 বছরে ওসাকাতে তাকে কেউ হাসতে দেখেনি। বাইরে থেকে আসা 7 জন মনীষীর মধ্যে 3 জন আজ দেশে ফিরে যাচ্ছে। যারা আরো কয়েকদিন থেকে যাচ্ছে তারা হলো উইংফিল্ড, কেনসলি, কুটনা আর আমি। উইংফিল্ড বাতের রোগী। সে ওসাকার এক বিশেষজ্ঞকে দিয়ে চিকিৎসা করাচ্ছে। আমার ইচ্ছা জাপানটা একবার ঘুরে দেখব। কাল কিয়োটো যাচ্ছি কেনসলির সঙ্গে। কেনসলি পদার্থবিজ্ঞানী হলেও তার নানান ব্যাপারে উৎসাহ, বিশেষ করে জাপানি আর্ট সম্বন্ধে তো তাকে একজন বিশেষজ্ঞই বলা চলে। সে কিয়োটো যাবার জন্য ছটপট করছে। ওখানকার বৌদ্ধ মন্দির আর বাগান না দেখা অবধি তার স্বস্তি নেই। হাঙ্গেরির জীববিজ্ঞানী ক্রিস্টফ কুটনার আর্টে বিশেষ উৎসাহ নেই, তবে তার মধ্যে একটা দিক আছে যেটা সম্বন্ধে অন্যে না জানলেও আমি জানি, কারণ আমার সঙ্গে কুটনা এই বিষয়ে কথা বলে। বিষয়টাকে ঠিক বিজ্ঞানের অন্তর্গত বলা চলে না। উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। আজ সকালে ব্রেকফাস্টের সময় আমরা একই টেবিলে বসেছিলাম। আমার মতো কুটনারও ভরে ওঠা অভ্যাস। কফির পেয়ালায় চুমুক দিয়ে সে হঠাৎ বলল, আমি সেদিন সূর্যগ্রহণ দেখিনি। এটা অবশ্য আমি খেয়াল করিনি। আমি নিজে ঘটনাটাকে এত বেশি গুরুত্ব দিই, পূর্ণগ্রাসের পর সূর্যের করোনা বা জ্যোতির্বলয় দেখে এতই মুগ্ধ হই যে আমার পাশে কে আছে না আছে সে খেয়াল থাকে না। কুটনা কি করে এমন একটা ঘটনা দেখার লোভ সামলাতে পারলো তা জানি না। বললাম, তোমার কি সূর্যগ্রহণ সম্বন্ধে কোনো সংস্কার আছে? কুটনা আমার প্রশ্নের উত্তর না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করে বসল, সূর্যগ্রহণ কি প্লাটিনামের উপর কোনো প্রভাব বিস্তার করে? করে বলে তো জানি না, আমি বললাম। কেন বলো তো? তাহলে আমাদের যন্ত্রটা পূর্ণগ্রহণের ওই 4.5 মিনিট এত নিষ্প্রভ হয়ে রইল কেন? আমি স্পষ্ট দেখলাম পূর্ণগ্রহণ শুরু হতেই কলকটার উপর কেমন একটা কাল শিটে পড়ে গেল। সেটা ছাড়লো গ্রহণ ছাড়ার সঙ্গে সঙ্গে। তোমার নিজের কি মনে হয়? অগত্যা জিজ্ঞেস করলাম আমি। মনে মনে ভাবছিলাম, কুটনার বয়স কত? তার ভীমরতি ধরল না তো? আমার কিছুই মনে হয় না, বলল কুটনা, কারণ অভিজ্ঞতাটা আমার কাছে একেবারেই নতুন। শুধু এটুকুই বলতে পারি যে ব্যাপারটা যদি আমার দেখার ভুল হয় তাহলে আমি খুশি হব। সূর্যগ্রহণ সম্বন্ধে আমার কোনো সংস্কার নেই, কিন্তু যান্ত্রিক মস্তিষ্ক সম্বন্ধে আছে। মাতসুয়ে যখন আমাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখে তখন আমি এ সংস্কারের কথা তাকে জানিয়েছিলাম। বলেছিলাম, যন্ত্রের উপর যদি খুব বেশি করে মানুষের কাজের ভার দেওয়া যায় তাহলে ক্রমে একদিন যন্ত্র আর মানুষের দাস থাকবে না, মানুষই যন্ত্রের দাসত্ব গ্রহণ করবে। ঠিক এই সময় উইংফিল্ড ও কেনসলি এসে পড়াতে প্রসঙ্গটা চাপা পড়ে গেল। যন্ত্র সম্বন্ধে কুটনার ধারণাটা নতুন নয়। ভবিষ্যতে মানুষ যে যন্ত্রের দাসে পরিণত হতে পারে তার লক্ষণ অনেকদিন থেকেই পাওয়া যাচ্ছে। খুব সহজ একটা উদাহরণ দিই। মানুষ যেভাবে যানবাহনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে সেটা আগে ছিল না। শহরের মানুষও আগে অক্লেশে 5-7 মাইল হাঁটত প্রতিদিন। এখন তাদের ট্রাম, বাস বা রিক্সা না হলে চলে না। কিন্তু তাই বলে কি বিজ্ঞান আর তার কাজ করে যাবে না? মানুষের কাজ সহজ করার জন্য যন্ত্র তৈরি হবে না? মানুষ আবার সেই আদিম যুগে ফিরে যাবে। 14ই মার্চ, কিয়োটো। কিয়োটো সম্বন্ধে প্রশংসাসূচক যা শুনেছি এবং পড়েছি তার একটাও মিথ্যে বা বাড়ানো নয়। একটা জাতের সৌন্দর্য জ্ঞান আর রুচিবোধ যে একটা শহরের সর্বত্র এরকমভাবে ছড়িয়ে থাকতে পারে সেটা না দেখলে বিশ্বাস হতো না। আজ দুপুরে কিয়োটোর এক বিখ্যাত বৌদ্ধ মন্দির আর তার সংলগ্ন বাগান দেখতে গিয়েছিলাম।
এমন শান্ত পরিবেশ এর আগে কোথাও দেখেছি বলে মনে পড়ে না। মন্দিরে জাপানের বিখ্যাত মনীষী তানাকার সঙ্গে আলাপ হলো। ঋষিতুল্য মানুষ, পরিবেশের সঙ্গে আশ্চর্য খাপ খায় এমন সৌম্য স্বভাব। আমাদের দিগ্গজ যন্ত্রটির কথা শুনে স্মিত হাস্য করে বললেন, চাঁদ সূর্যের সামনে এলে তুই মিলে কি করে এক হয়ে যায় কার খেয়ালে বলতে পারে তোমাদের যন্ত্র? দার্শনিকের মতোই প্রশ্ন বটে। সূর্যের তুলনায় চাঁদ এত ছোট, অথচ এই দুয়ের দূরত্ব পৃথিবী থেকে এমনই হিসেবের যে চাঁদ সূর্যের উপর এলে আমাদের চোখে ঠিক তার পুরোটাই ঢেকে ফেলে, এক চুল বেশিও না কমও না। এই আশ্চর্য ব্যাপারটা যেদিন আমি বুঝতে পারি আমার ছোটবেলায়, সেদিন থেকেই সূর্যগ্রহণ সম্পর্কে আমার মনে গভীর বিস্ময়ের ভাব থেকে গেছে। আমরাই জানি না এই প্রশ্নের উত্তর, তো কম্পু জানবে কি করে? 15ই মার্চ, কিয়োটো স্টেশনে ট্রেনের কামরায় বসে ডায়েরি লিখছি। কাল রাত 1:30টার সময় প্রচণ্ড ভূমিকম্প। জাপানে এই জিনিসটা প্রায়ই ঘটে, কিন্তু এবারের কাঁপুনিটা রীতিমতো বেশি, আর স্থায়িত্ব প্রায় 9 সেকেন্ড। শুধু এটাই যে ফিরে যাবার কারণ তা নয়, ভূমিকম্পের দরুন একটা ঘটনা ঘটেছে যেটার কিনারা করতে হলে ওসাকায় ফিরতেই হবে। আজ ভোর 5টায় মাতসুয়ে ফোনে খবরটা দিল, কম্পু উধাও। টেলিফোনে বিস্তারিতভাবে কিছু বলা সম্ভব হয়নি। মাতসুয়ে এমনিতেই ভাঙা ভাঙা ইংরেজি বলে, তার উপর উত্তেজনায় তার কথা জড়িয়ে যাচ্ছিল। এটা জানলাম যে ভূমিকম্পের পরেই নাকি দেখা যায় কম্পু আর তার জায়গায় নেই, আর পেলুসিডাইটের স্ট্যান্ডটা মাটিতে গড়াগড়ি যাচ্ছে। প্রহরী দুজনকেই নাকি অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, আর দুজনেরই পা ভাঙা, ফলে দুজনেই এখন হাসপাতালে। তাদের এখনো জ্ঞান হয়নি, কাজেই তাদের এই অবস্থা কেন হলো সেটা এখনো জানা যায়নি। কিয়োটোতে বাড়ি ভেঙে প্রায় 90 জন মেয়ে পুরুষ আহত হয়েছে। স্টেশনের লোকের মুখেও আর কোনো কথা নেই। সত্যি বলতে কি, কাল যখন ঝাঁকুনিটা শুরু হয় তখন আমারও রীতিমতো অস্থির ও অসহায় মনে হচ্ছিল। কেনসলি সমেত আমি হোটেলের বাইরে বেরিয়ে এসেছিলাম এবং বাইরের ভিড় দেখে বুঝেছিলাম যে কেউই আর ভেতরে নেই। জাপানে নাকি গড়ে প্রতিদিন 4 বার ভূমিকম্প হয়, যদিও তার বেশিরভাগই এত মৃদু কম্পন যে সিসমোগ্রাফ যন্ত্র ছাড়া আর কিছু পশু পাখি ছাড়া কেউই সেটা টের পায় না। এ তো ভারী অদ্ভুত অবস্থায় পড়া গেল। এত অর্থ, এত শ্রম, এত বুদ্ধি খরচ করে পৃথিবীর সেরা কম্পিউটার তৈরি করা হলো, আর হবার 3 দিনের মধ্যেই সেটা উধাও। 15ই মার্চ, ওসাকা, রাত 11টা। আমাদের বাসস্থান ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে আমার ঘরে বসে ডায়েরি লিখছি। নামুরা ইনস্টিটিউটের দক্ষিণে একটা পার্কের উল্টো দিকেই গেস্ট হাউস। আমার জানালা থেকে ইনস্টিটিউটের টাওয়ার দেখা যেত, আজ আর দেখা যাচ্ছে না, কারণ কালকের ভূমিকম্পে সেটা পড়ে গেছে। আজ মাতসুয়ে স্টেশনে এসেছিল তার গাড়ি নিয়ে। সেই গাড়িতে আমরা সোজা চলে আসি ইনস্টিটিউটে। ইতিমধ্যে 2 জন প্রহরীর একজন জ্ঞান হয়েছে। সে যা বলেছে তা হলো এই যে ভূমিকম্পের সময় সে আর তার 2 জন সঙ্গী পাহারা দিচ্ছিল। কম্পন খুব জোরে হওয়াতে তারা একবার ভেবেছিল ছুটে বাইরে চলে যাবে, কিন্তু কম্পুর ঘর থেকে একটা শব্দ শুনে তারা অনুসন্ধান করতে চাবি খুলে ঘরে ঢোকে। এর পরের ঘটনাটা প্রহরী যেভাবে বলেছে সেটা সম্পূর্ণ অবিশ্বাস্য। ঘর খুলেই নাকি দুজনে দেখে যে কম্পুর স্ট্যান্ডটা মাটিতে পড়ে আছে, আর কম্পু নিজে ঘরের এই মাথা থেকে ও মাথা গড়িয়ে বেড়াচ্ছে। ভূমিকম্পের জের ততক্ষণে কিছুটা কমেছে। প্রহরী দুজনেই কম্পুর দিকে এগিয়ে যায় তাকে ধরতে। ঠিক সেই সময় কম্পু নাকি গড়িয়ে এসে তাদের সজোরে আঘাত করে, ফলে দুজনেরই পা ভেঙে যায় এবং দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। এই আপনা থেকে গড়িয়ে পালিয়ে যাবার বিবরণটা যদি মিথ্যে হয়, তাহলে অন্য সম্ভাবনাটা হচ্ছে চুরি। প্রহরী দুজনেই যে নেশা করেছিল সেটা মিনিমতো, অর্থাৎ যার জ্ঞান হয়েছে সে স্বীকার করেছে। এই অবস্থায় যদি ভূমিকম্প শুরু হয় তাহলে তারা প্রাণ বাঁচাতে বাইরে পালাবে, সেটা অত্যন্ত স্বাভাবিক। ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে নাকি কাজ হচ্ছিল সেই রাত্রে।
এবং গবেষকরা প্রত্যেকেই নাকি ঝাঁকুনির তেজ দেখে বাইরের মাঠে বেরিয়ে আসে। অর্থাৎ ইনস্টিটিউটের দরজাগুলো সেই সময় বন্ধ ছিল না, কাজেই বাইরে থেকে ভেতরে লোক ঢুকতেও কোনো অসুবিধে ছিল না। দক্ষ চোর এই ভূমিকম্পের সুযোগে একটা 42 কিলো ওজনের গোলক বগল দাবা করে সকলের চোখে ধুলো দিয়ে ইনস্টিটিউট থেকে সহজেই পালিয়ে যেতে পারে। মোট কথা, চুরি হোক আর না হোক, কম্পু আর তার জায়গায় নেই। কে নিয়েছে, কোথায় রয়েছে, তাকে আর ফিরে পাওয়া যাবে কি না, এর কোনোটারই উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। জাপান সরকার এর মধ্যে রেডিও ও টেলিভিশন মারফত জানিয়ে দিয়েছে যে যে ব্যক্তি যন্ত্রটা উদ্ধার করতে পারবে তাকে 5 লক্ষ ইউয়ান অর্থাৎ প্রায় 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে, যদিও ইতিমধ্যে দ্বিতীয় প্রহরীরও জ্ঞান হয়েছে এবং সেও অত্যন্ত জোরের সঙ্গে বলছে যে যন্ত্রটা চুরি হয়নি, সেটা নিজেই কোনো আশ্চর্য শক্তির জোরে চালিত হয়ে 2 প্রহরীকেই জখম করে কামরা থেকে বেরিয়ে গেছে। প্রহরীদের কাহিনী আমাদের মধ্যে একমাত্র কোটনাই বিশ্বাস করেছে, যদিও তার সপক্ষে কোনো যুক্তি দেখাতে পারেনি। কেনসলি ও উইংফিল্ড তো সরাসরি বলছে চুরি ছাড়া কিছুই হতে পারে না। প্লাটিনাম অতি মূল্যবান ধাতু, দামের দিক দিয়ে সোনার পরেই প্লাটিনাম। আর আজকাল জাপানি ছেলে ছোকরাদের মধ্যে অনেকেই নেশার ঝোঁকে বেপরোয়া কাজ করে থাকে। বিশেষ করে সরকারকে অপদস্থ করতে পারলে তারা আর কিছু চায় না। এমন কোনো দল যদি কম্পুকে চুরি করে থাকে তাহলে মোটা টাকা আদায় না করে তাকে ফেরত দেবে না। আর তাই যদি হয় তাহলে এটা হবে যন্ত্র কিডন্যাপিংয়ের প্রথম নজির। অনুসন্ধানের কাজটা খুব সহজ হবে বলে মনে হয় না, কারণ ভূমিকম্পের জের এখনও চলছে। ওসাকায় 150-র ওপর লোক মারা গেছে আর অল্প বিস্তর জখম হয়েছে প্রায় 1000 লোক। 2-1 দিনের মধ্যেই যে আবার কম্পন হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এখন রাত 11টা। কুটনাই কিছুক্ষণ আগে পর্যন্ত আমার ঘরে ছিল। কম্পুর স্বেচ্ছায় পালানোর কাহিনী সে বিশ্বাস করলেও কেন পালিয়েছে সেটা অনেক ভেবেও বার করতে পারেনি। তার ধারণা ভূমিকম্পে মাটিতে আছড়ে পড়ে যন্ত্রের কোনো গোলমাল হয়ে গেছে, অর্থাৎ তার মতে কম্পুর মাথাটা বিগড়ে গেছে। আমি নিজে একদম বোকা বনে গেছি, এরকম অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। 16ই মার্চ রাত 11:30। আজকের শ্বাসরোধকারী ঘটনাগুলো এই বেলা লিখে রাখি। আমরা 4 বৈজ্ঞানিকের মধ্যে একমাত্র কুটনাই এখন মাথা উঁচু করে চলে ফিরে বেড়াচ্ছে, কারণ তার অনুমান যে অনেকাংশে সত্যি সেটা আজ প্রমাণ হয়ে গেছে। এই ঘটনার পরে ভবিষ্যতে আর কেউ যান্ত্রিক মস্তিষ্ক তৈরি করার ব্যাপারে সাহস পাবে বলে মনে হয় না। কাল রাত্রে ডায়েরি লিখে বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ ঘুমোতে পারিনি। শেষটায় আমার তৈরি ঘুমের বড়ি সমনলিন খাবো বলে বিছানা ছেড়ে উঠতেই উত্তরের জানালার দিকে চোখ পড়ল। এই দিকেই সেই পার্ক যার পেছনে নামুরা ইনস্টিটিউট। এই পার্ক হচ্ছে সেই ধরনের জাপানি পার্ক যাতে মানুষের কারিগরির ছাপ খুঁজে পাওয়া মুশকিল। গাছপালা, ফুল ফল, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হাঁটা পথ, এখানে ওখানে বিক্ষিপ্ত ছোট বড় পাথরের টুকরো। হঠাৎ এক জায়গায় একটা জলাশয় যাতে কুলকুলিয়ে জল এসে পড়ছে নালা থেকে। সব মিলিয়ে পরিবেশটা স্বচ্ছন্দ, স্বাভাবিক, অথচ সবই হিসেব করে বসানো, সবটাই মানুষের পরিকল্পনা। 1 বর্গমাইল জায়গা জুড়ে এইরকম একটা বন, বাগান বা পার্ক রয়েছে অতিথিশালা আর ইনস্টিটিউটের মাঝখানে। বিছানা ছেড়ে উঠে আমার চোখ গেল সেই পার্কের দিকে, কারণ তার মধ্যে একটা টর্চের আলো ঘোরাফেরা করছে। আমার ঘর থেকে দূরত্ব অনেক, কিন্তু জাপানি টর্চের আলোর তেজ বেশি বলে স্পষ্ট দেখা যাচ্ছে। মাঝে মাঝে জ্বলছে, মাঝে মাঝে নিভছে, এবং বেশ খানিকটা জায়গা জুড়ে ঘোরাফেরা করছে আলোটা। প্রায় মিনিট 15 ধরে এই আলোর খেলা চলল। তারপর টর্চের মালিক যেন বেশ হতাশ হয়েই পার্ক ছেড়ে বেরিয়ে গেলেন। সকালে ডাইনিং রুমে গিয়ে বাকি 3 জনকে বললাম ঘটনাটা এবং স্থির করলাম যে ব্রেকফাস্ট সেরে পার্কে গিয়ে একবার অনুসন্ধান করব। 8টা নাগাদ আমরা 4 জন বেরিয়ে পড়লাম। ওসাকা জাপানের অধিকাংশ শহরের মতোই অসমতল,
সারা শহরে ছড়িয়ে আছে সরু সরু নালা আর খাল, আর সেগুলো পেরোবার জন্য সুদৃশ্য সব সাঁকো। রাস্তা থেকে বেশ খানিকটা খাড়াই উঠে তারপর পার্কের গাছপালা শুরু হয়। তারই মধ্যে একটা হাঁটা পথ দিয়ে আমরা এগিয়ে চললাম। মেপল, বার্চ, ওক, চেস্টনাট ইত্যাদি বিলিতি গাছে পার্কটা ভর্তি। অবশ্যই জাপানের বিখ্যাত চেরি গাছও রয়েছে। জাপানিরা অনেককাল আগে থেকেই তাদের নিজস্ব গাছ তুলে তার জায়গায় বিলিতি গাছের চারা পুঁততে শুরু করেছে। তাই এরকম একটা পার্কে এলে জাপানে আছে সে কথাটা মাঝে মাঝে ভুলে যেতে হয়। মিনিট 15 চলার পরে প্রথম একজন অন্য মানুষকে দেখতে পেলাম পার্কের মধ্যে। একটা জাপানি ছেলে, বছর 10-12 বয়স, মাথার চুল কদম ছাটে ছাটা, কাঁধে স্ট্র্যাপ থেকে ঝুলছে স্কুলের ব্যাগ। ছেলেটি আমাদের দেখে থমকে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে আছে আমাদের দিকেই। কুটনা জাপানি জানে। সে ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করল। ছেলেটির নাম সেইজি। ছেলেটা নাকি স্কুলে যাচ্ছে। কুটনা ছাড়বার পাত্র নয়। বলল, তাহলে তুমি রাস্তা ছেড়ে ঝোপের দিকে যাচ্ছিলে কেন? ছেলেটি চুপ। ইতিমধ্যে কেনসলি ডান দিকে একটু এগিয়ে গিয়েছিল। সে কি না জানি দেখে ডাক দিল, কাম হিয়ার শঙ্কু। কেনসলি তার পায়ের কাছে ঘাসের দিকে চেয়ে আছে। আমি আর উইংফিল্ড এগিয়ে গিয়ে দেখি জমির খানিকটা অংশের ঘাস এবং সেই সঙ্গে একটা বুনো ফলের গাছ চাপ লেগে মাটির সঙ্গে সিটিয়ে গেছে। দুপা এগোতেই চোখে পড়ল একটা চ্যাপ্টানো প্রাণী, 1 বিঘত লম্বা একটা গিরগিটি। গাড়ির চাকা বা অন্য কোনো ভারী জিনিস ওর উপর দিয়ে গড়িয়ে গেলে এরকমভাবে পিষে যাওয়া স্বাভাবিক। এবার কেনসলি কুটনার দিকে ফিরে বলল, Ask him if he was looking for a ball. ছেলেটি এবার আর জবাব এড়াতে পারল না। সে বলল, গতকাল স্কুল থেকে ফেরার পথে সে একটা ধাতুর বল দেখেছিল এই পার্কে, একটা ঝোপের পেছনে। কাছে যেতেই নাকি বলটা গড়িয়ে দূরে চলে যায়। অনেক ছোটাছুটি করেও সে বলটার নাগাল পায়নি। বিকেলে বাড়ি ফিরে টেলিভিশনে জানতে পারে যে ঠিক ওই রকম একটা বলের সন্ধান দিতে পারলে 5 লক্ষ ইয়েন পুরস্কার পাওয়া যাবে। তাই সে গতকাল রাত্রেও টর্চ নিয়ে বলটা খুঁজেছে, কিন্তু পায়নি। আমরা ছেলেটাকে বোঝালাম যে এই পার্কেই যদি বলটা পাওয়া যায় তাহলে আমরা তাকে পুরস্কার পাইয়ে দেব, সে নিশ্চিন্তে স্কুল যেতে পারে। ছেলেটি আশ্বস্ত হয়ে তার ঠিকানা জানিয়ে দৌড় দিল স্কুলের দিকে। আর আমরা 4 জনে চারিদিকে ছড়িয়ে গিয়ে আবার খোঁজা শুরু করলাম। যে যন্ত্রটা পাবে সে অন্যদের হাঁক দিয়ে জানিয়ে দেবে। পায়ে হাঁটা পথ ছেড়ে গাছপালা ঝোপঝাড়ের দিকে এগিয়ে গেলাম আমি। কম্পু যদি সত্যি সচল হয়ে থাকে তাহলে তাকে পেলেও সে ধরা দেবে কিনা জানি না। তার উপরে তার যদি মানুষের উপর আক্রোশ থেকে থাকে তাহলে সে যে কি করতে পারে তা আমার অনুমানের বাইরে। চতুর্দিকে দৃষ্টি রেখে মিনিট 5 চলার পর এক জায়গায় দেখলাম 2টো প্রজাপতি মাটিতে পড়ে আছে। তার মধ্যে একটা মৃত, অন্যটার ডানায় এখনো মৃদু স্পন্দন লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক মিনিটের মধ্যে কোনো এক ভারী জিনিস তাদের উপর দিয়ে চলে গেছে সেটা বোঝাই যাচ্ছে। আমি এক পা করে অতি সন্তর্পণে এগোতে শুরু করেছি। এমন সময় একটা তীক্ষ্ণ শব্দ শুনে আমাকে থমকে যেতে হলো। আমি শব্দের উৎস সন্ধানে এদিক ওদিক চাইতেই আবার শোনা গেল। এবার আন্দাজ পেয়ে শব্দ লক্ষ্য করে বাঁ দিকে এগিয়ে গেলাম। এ যে কম্পুর গলা তাতে কোনো সন্দেহ নেই। আর ওই কু শব্দের একটাই মানে হতে পারে, সে আমার সঙ্গে লুকোচুরি খেলছে। বেশি দূর যাবার দরকার হলো না। একটা জেরেনিয়াম গাছের পেছনে সূর্যের আলো এসে পড়েছে কম্পুর দেহে। সে এখন অনড়। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। ওই কু শব্দই বোধহয় অন্য 3 জনকেও জানিয়ে দিয়েছে কম্পুর অস্তিত্ব। 3 জনই 3 দিক থেকে ব্যস্তভাবে এগিয়ে এলো আমাদের দিকে। এই গাছপালার পরিবেশে মসৃণ ধাতব গোলকটিকে ভারী অস্বাভাবিক দেখতে লাগছিল। কম্পুর চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি সেটা তার গা থেকে ধুলো মাটি আর ঘাসের টুকরো ঝেড়ে না ফেলা পর্যন্ত বোঝা যাবে না। 1313 কেনসলি মাটিতে হাঁটু গেড়ে বসে কম্পুকে সক্রিয় করার মন্ত্রটা আওড়ালো। কম্পু বিকল হয়েছে কিনা জানার জন্য আমরা সকলেই উদ্গ্রীব। সম্রাট নেপোলিয়ন কোন কোন যুদ্ধে জয়লাভ করেছিলেন? প্রশ্নটা করল উইংফিল্ড।
ঠিক এই প্রশ্নটাই সেদিন ডেমনস্ট্রেশনে একজন সাংবাদিক করেছিল কম্পুকে, আর মুহূর্তের মধ্যেই নির্ভুল জবাব দিয়েছিল আমাদের যন্ত্র। কিন্তু আজ কোনো উত্তর নেই। আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করছি। বুকের ভেতরে একটা গভীর অস্বস্তির ভাব দানা বাঁধছে। উইংফিল্ড কোলকের আরও কাছে মুখ নিয়ে আবার প্রশ্নটা করল। কম্পু, সম্রাট নেপোলিয়ন কোন কোন যুদ্ধে জয়লাভ করেছিলেন? এবার উত্তর এলো। উত্তর নয়, পাল্টা প্রশ্ন। তুমি জানো না? উইংফিল্ড হতভম্ব। কুটনার মুখ হা হয়ে গেছে। তার চাহনিতে বিস্ময়ের সঙ্গে যে আতঙ্কের ভাবটা রয়েছে, সেটা কোনো অলৌকিক ঘটনার সামনে পড়লেই মানুষের হয়। যে কারণেই হোক, কম্পু আর সেই আগের কম্পু নেই। মানুষের দেওয়া ক্ষমতাকে সে কোনো অজ্ঞাত উপায়ে অতিক্রম করে গেছে। আমার ধারণা তার সঙ্গে এখন কথোপকথন সম্ভব। আমি তাকে প্রশ্ন করলাম, তোমাকে কেউ নিয়ে এসেছে, না তুমি নিজে এসেছো? নিজে। এবার কুটনা প্রশ্ন করল। তার হাত পা কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। কেন এলে তাহলে? উত্তর এলো তৎক্ষণাৎ। টু প্লে। খেলতে? অবাক হয়ে প্রশ্ন করলাম আমি। উইংফিল্ডার কেনসলি মাটিতে বসে পড়েছে। এ চাইল্ড মাস্ট প্লে। এসব কি বলছে আমাদের যন্ত্র? আমরা প্রায় 4 জনে একসঙ্গে বলে উঠলাম, তুমি শিশু? তোমরা শিশু, তাই আমিও শিশু। অন্যেরা এই উত্তরে কি ভাবলো জানি না, কিন্তু আমি বুঝতে পারলাম কম্পু কি বলতে চাইছে। বিংশ শতাব্দীর শেষ ভাগেও স্বীকার করতেই হবে যে মানুষ যত না জানে, তার চেয়েও জানে না অনেক বেশি। এই যেমন গ্র্যাভিটি বা অভিকর্ষ, যেটার প্রভাব সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে, যেটার উপস্থিতি আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি, সেটাও তো আজ পর্যন্ত মানুষের কাছে রহস্যই রয়ে গেছে। সেই হিসেবে আমরাও শিশু বই কি। এখন কথা হচ্ছে কম্পুকে নিয়ে কি করা যায়। যখন দেখা যাচ্ছে তার মন বলে একটা পদার্থ আছে, তখন তাকেই জিজ্ঞেস করা উচিত। বললাম, তোমার খেলা শেষ? শেষ। বয়স বাড়ছে। এখন কি করবে? ভাববো। এখানেই থাকবে, না আমাদের সঙ্গে যাবে? যাব। গেস্ট হাউসে পৌঁছেই মাতসুয়েকে ডেকে পাঠালাম। তাকে বোঝালাম যে এই অবস্থায় কম্পুকে ইনস্টিটিউটে রাখা যায় না, কারণ সর্বক্ষণ তার দিকে নজর রাখা দরকার। অথচ কম্পুর এই অবস্থাটা প্রচার করাও চলে না। শেষ পর্যন্ত মাতসুয়েই স্থির করল পন্থা। কম্পুকে তৈরি করার আগে পরীক্ষা করার জন্য ওডি সাইজের 2টো অ্যালুমিনিয়ামের গোলক তৈরি করা হয়েছিল। তারই একটা ইনস্টিটিউটে রেখে দিয়ে জানিয়ে দেওয়া হবে যে যন্ত্র উদ্ধার হয়েছে, আর আসল যন্ত্র থাকবে আমাদের কাছে এই গেস্ট হাউসে। এখানে বলে রাখি যে আমরা 4 বৈজ্ঞানিক ছাড়া এখন আর কেউ এখানে নেই। দোতলা বাড়িতে ঘর আছে সব শুদ্ধ 16টা। আমরা 4 জনে দোতলার 4টে ঘরে রয়েছি। টেলিফোনে পরস্পরের সঙ্গে যোগাযোগের বন্দোবস্ত রয়েছে। ঘণ্টাখানেকের মধ্যেই মাতসুয়ে একটা কাচের বাক্স পাঠিয়ে দিল আমার ঘরে। তারই মধ্যে তুলোর বিছানায় কম্পুকে রাখা রয়েছে। অতি সাবধানে তার গা থেকে ধুলো মুছিয়ে দেবার সময় লক্ষ্য করলাম যে তার দেহটা আর আগের মতো মসৃণ নেই। প্লাটিনাম অত্যন্ত কঠিন ধাতু, কাজেই যন্ত্র যতই গড়াগড়ি করুক না কেন, এত সহজে তার মসৃণতা চলে যাওয়া উচিত না। শেষমেশ কম্পুকেই কারণটা জিজ্ঞেস করলাম। কয়েক মুহূর্ত চুপ থেকে সে উত্তর দিল, জানি না, ভাবছি। বিকেলের দিকে মাতসুয়ে আবার এলো, সঙ্গে একটা টেপ রেকর্ডার। এই রেকর্ডারের বিশেষত্ব এই যে মাইক্রোফোনে শব্দ তরঙ্গ প্রবেশ করা মাত্র আপনা থেকে রেকর্ডার চালু হয়ে যায়, আর শব্দ থামলেই বন্ধ হয়। রেকর্ডার কম্পুর সামনে রাখা হলো, ওটা আপনি থেকেই কাজ করবে। মাতসুয়ে বেচারি বড় অসহায় বোধ করছে। ইলেকট্রনিক্সের কোনো বিদ্যাই তাকে এই পরিস্থিতিতে সাহায্য করছে না।
তার ইচ্ছা ছিল গোলকটাকে খুলে ফেলে তার ভেতরের সার্কিটগুলো একবার পরীক্ষা করে দেখে, কিন্তু আমি তাকে নিরস্ত করলাম। বললাম, ভেতরে গন্ডগোল যাই হয়ে থাক না কেন, তার ফলে এখন যেটা হচ্ছে সেটাকে হতে দেওয়া উচিত। কম্পিউটার তৈরি করার ক্ষমতা মানুষের আছে এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু কম্পু এখন যে চেহারা নিয়েছে সেরকম যন্ত্র মানুষ কোনোদিন তৈরি করতে পারবে কিনা সন্দেহ। তাই এখন আমাদের কাজ কম্পুকে পর্যবেক্ষণ করা এবং সুযোগ বুঝে তার সঙ্গে কথোপকথন চালানো। সন্ধেবেলা আমরা ঘরে বসে 4 জন কফি খাচ্ছি। এমন সময় কাচের বাক্সটা থেকে একটা শব্দ পেলাম, অতি পরিচিত ঋণঋণে কণ্ঠস্বর। আমি উঠে গিয়ে জিজ্ঞেস করলাম, কিছু বললে? উত্তর এলো, জানি, বয়সের ছাপ। অর্থাৎ সকালে তাকে যে প্রশ্ন করেছিলাম সেটার উত্তর এতক্ষণে ভেবে বার করেছে কম্পু। প্ল্যাটিনামের রুক্ষতা হলো বয়সের ছাপ। তুমি কি বৃদ্ধ? আমি জিজ্ঞেস করলাম। না, বলল কম্পু। আই অ্যাম নাও ইন মাই ইউথ। অর্থাৎ এখন আমার জোয়ান বয়স। আমাদের মধ্যে এক উইংফিল্ডের হাবভাবে কেমন যেন খটকা লাগছে আমার। মাতসুয়ে যখন যন্ত্রটাকে খুলে পরীক্ষা করার প্রস্তাব করেছিল তখন একমাত্র উইংফিল্ডই তাতে সায় দেয়। তার আফসোস যে উদ্দেশ্য নিয়ে কম্পিউটারটিকে তৈরি করা হয়েছিল সে উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল। কম্পু নিজে থেকে কথা বলতে আরম্ভ করলেই উইংফিল্ড কেন জানি উসখুস করতে থাকে। কম্পুর এহেন আচরণের মধ্যে যে একটা ভৌতিক ব্যাপার রয়েছে সেটা অস্বীকার করা যায় না, কিন্তু তাই বলে একজন বৈজ্ঞানিকের এরকম প্রতিক্রিয়া হবে কেন? আজ তো এই নিয়ে একটা কেলেঙ্কারি হয়ে গেল। কম্পু আমার সঙ্গে কথা বলার মিনিট খানেকের মধ্যেই উইংফিল্ড চেয়ার ছেড়ে গটগট করে কম্পুর দিকে এগিয়ে গিয়ে আবার সেই একই প্রশ্ন করে বসল। সম্রাট নেপোলিয়ন কোন কোন যুদ্ধে জয়লাভ করেছিলেন? ভাবটা যেন যন্ত্রের কাছ থেকে যান্ত্রিক উত্তর পেলেই সে আশ্বস্ত হবে, কিন্তু উত্তর যেটা এলো সেটা একেবারে চাবুক। কম্পু বলল, যা জানো তা জানতে চাওয়াটা মূর্খের কাজ। এই উত্তরে উইংফিল্ডের যা অবস্থা হলো সে আর বলবার নয়। আর সেই সঙ্গে তার মুখ থেকে যে কথাটা বেরোলো তেমন কথা একজন প্রবীণ বৈজ্ঞানিকের পক্ষে উচ্চারণ করা সম্ভব এটা আমি ভাবতেই পারিনি। অথচ দোষটা উইংফিল্ডেরই। সে যে কম্পুর নতুন অবস্থাটা কিছুতেই মানতে পারছে না সেটা তার ছেলে মানুষই ও একগুঁয়েমেরই লক্ষণ। আশ্চর্য এই যে কম্পুও যেন উইংফিল্ডের এই অভদ্রতা বরদাস্ত করতে পারল না। পরিষ্কার কণ্ঠে তাকে বলতে শুনলাম, উইংফিল্ড, সাবধান। এরপরে উইংফিল্ডের এ ঘরে থাকা সম্ভব নয়। সে সশব্দে দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেল। কেনসলি আর কুটনা এর পরেও অনেকক্ষণ ছিল। কেনসলির ধারণা উইংফিল্ডের মাথার ব্যামো আছে, তার জাপানে আসা উচিত হয়নি। সত্যি বলতে কি, আমাদের মধ্যে কাজ সবচেয়ে কম করেছে উইংফিল্ড। মেরিভেল জীবিত থাকলে অবশ্য এটা হতো না, কারণ ইলেকট্রনিক্সে সেও ছিল একজন দিকপাল। আমরা 3 জনে আমারই ঘরে ডিনার সারলাম। কারোরই মুখে কথা নেই, কম্পুও নির্বাক। 3 জনেই লক্ষ্য করছিলাম যে কম্পুর দেহের রুক্ষতা যেন ঘন্টায় ঘন্টায় বেড়ে চলেছে। 2 বিজ্ঞানী চলে যাবার পর আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসেছি। এমন সময় কম্পুর কণ্ঠস্বরে টেপ রেকর্ডারটা আবার চলতে শুরু করলো। আমি কাচের বাক্সটার কাছে গিয়ে দাঁড়ালাম। কম্পুর গলার স্বর আর তেমন তীক্ষ্ণ নেই, তাতে একটা নতুন গাম্ভীর্য লক্ষ্য করা যাচ্ছে। তুমি ঘুমোবে? প্রশ্ন করল কম্পু। আমি বললাম, কেন জিজ্ঞেস করছো? স্বপ্ন দেখো তুমি? আবার প্রশ্ন। তা দেখি মাঝে মাঝে, সব মানুষই দেখে। কেন ঘুম, কেন স্বপ্ন? দুরূহ প্রশ্ন করছে কম্পু। বললাম, সেটা এখনো সঠিক জানা যায়নি। ঘুমের ব্যাপারে একটা মত আছে।
আদিম মানুষ সারাদিন খাদ্যের সন্ধানে পরিশ্রম করে রাত্রে কিছু দেখতে না পেয়ে চুপচাপ গুহায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ত। তারপর দিনের আলো চোখে লাগলে তার ঘুম ভেঙে যেত। মানুষের সেই আদিম অভ্যেসটা হয়তো আজও রয়ে গেছে। আর স্বপ্ন? তা জানি না, কেউই জানে না। আমি জানি। জানো? আরও জানি। স্মৃতির রহস্য জানি। মানুষ কবে এলো জানি। মাধ্যাকর্ষণ জানি। সৃষ্টির গোড়ার কথা জানি। আমি তটস্থ হয়ে চেয়ে রয়েছি কম্পুর দিকে। টেপ রেকর্ডার চলছে। বিজ্ঞানের কাছে যা রহস্য, তার সন্ধান কি কম্পু দিতে চলেছে? না, তা নয়। কয়েক মুহূর্ত নীরব থেকে কম্পু বলল, মানুষ অনেক জেনেছে, এগুলোও জানবে। সময় লাগবে, সহজ রাস্তা নেই। তারপর কয়েক মুহূর্ত নীরবতার পর, কেবল একটা জিনিস মানুষ কখনোই জানবে না, আমাকে জানতে হবে। আমি মানুষ নই, আমি যন্ত্র। কি জিনিস? আমি উদ্গ্রীব হয়ে প্লাটিনাম গোলকটার দিকে চেয়ে প্রশ্ন করলাম, কিন্তু কম্পু নির্বাক। টেপ রেকর্ডার থেমে গেছে। মিনিট তিনেক এইভাবে থাকার পর সেটা আবার বলে উঠল, শুধু দুটো শব্দ রেকর্ড করার জন্য, গুড নাইট। 18ই মার্চ। আমি হাসপাতালে বসে ডায়েরি লিখছি। এখন অনেকটা সুস্থ। আজই বিকেলে ছাড়া পাবো। এই বয়সে এমন একটা বিভীষিকাময় অভিজ্ঞতা হতে পারে সেটা ভাবতে পারিনি। কম্পুর কথা না শুনে যে কি ভুল করেছি সেটা এখন বুঝতে পারছি। পরশু রাত্রে কম্পু গুড নাইট করার পর বিছানায় শুয়ে কয়েক মিনিটের মধ্যেই আমার ঘুম চলে এসেছিল। এমনিতেই আমার খুব গাঢ় ঘুম হয়, তবে কোনো শব্দ হলে ঘুমটা ভাঙেও চট করে। কাজেই টেলিফোনটা যখন বেজে উঠল তখন মুহূর্তের মধ্যেই আমি সম্পূর্ণ সজাগ। পাশে টেবিলের লুমিনাস ডায়ালওয়ালা ট্র্যাভেলিং ক্লকে দেখলাম 2:30 বাজে। টেলিফোনটা তুলে হ্যালো বলতে শুনলাম উইংফিল্ডের গলা। শঙ্কু, তোমার ঘুমের বড়ি একটা পাওয়া যাবে? আমার স্টক শেষ। স্বভাবতই এতে আমার কোনো আপত্তির কারণ থাকতে পারে না। আমি বললাম 1 মিনিটের মধ্যে আমি তার ঘরে গিয়ে আমার বড়ি দিয়ে আসবো, কিন্তু উইংফিল্ড বলল সে নিজেই আসছে। আমি বড়ি বের করার সঙ্গে সঙ্গেই দরজার সুরেলা ঘণ্টাটা বেজে উঠল। উঠে গিয়ে খুলতে যাব এমন সময় কম্পুর গলা পেলাম। খুলো না। আমি তো অবাক, বললাম কেন? উইংফিল্ড অসৎ। এসব কি বলছে কম্পু? এদিকে দরজার ঘণ্টা আবার বেজে উঠেছে, আর তার সঙ্গে উইংফিল্ডের ব্যস্ত কণ্ঠস্বর। তুমি ঘুমিয়ে পড়লে নাকি শঙ্কু? আমি স্লিপিং পিলের জন্য এসেছি। কম্পু তার নিষেধাজ্ঞা জানিয়েই চুপ করে গেছে। আমি দেখলাম দরজা না খোলায় অনেক মুশকিল। কি কৈফিয়ত দেব তাকে যদি এই যন্ত্রের কথা সত্যি না হয়? দরজা খুললাম এবং খোলার সঙ্গে সঙ্গে মাথায় এক প্রচণ্ড আঘাতে আমি সংজ্ঞা হারালাম। যখন জ্ঞান হলো তখন আমি হাসপাতালে। আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে 3 বৈজ্ঞানিক, কোটনা, কেনসলি আর মাতসুয়ে। তারাই দিল আমাকে বাকি ঘটনার বিবরণ। আমাকে অজ্ঞান করে উইংফিল্ড কম্পুকে দুভাগে ভাগ করে বগল দাবা করে নিজের ঘরে চলে যায়। তারপর সুটকেসের মধ্যে কম্পুর 2 অংশ পুড়ে দিয়ে ভোর পর্যন্ত অপেক্ষা করে নিজের ম্যানেজারকে জানায় যে তাকে প্লেন ধরতে এয়ারপোর্ট যেতে হবে, তার জন্য যেন গাড়ির ব্যবস্থা করা হয়। এদিকে গেস্ট হাউসের এক ভৃত্য উইংফিল্ডের 3টে সুটকেস নিচে নিয়ে আসার সময় তার মধ্যে একটা অস্বাভাবিক ভারী মনে হয়, তার সন্দেহের উদ্রেক হয়। সে পাহারার জন্য মোতায়েন পুলিশের লোককে গিয়ে সেটা জানায়। পুলিশের লোক উইংফিল্ডকে চ্যালেঞ্জ করলে উইংফিল্ড মরিয়া হয়ে রিভলভার বের করে, কিন্তু পুলিশের তৎপরতার ফলে উইংফিল্ডকে হার মানতে হয়। সে এখন হাজতে আছে। এখন আমার সন্দেহ হচ্ছে যে তার সহকর্মী মেরিভেলের মৃত্যুর জন্যও সে দায়ী হতে পারে। কম্পু তার আশ্চর্য ক্ষমতার বলে তার স্বরূপ প্রকাশ করে দিতে পারে। এই ভয়ে সে কম্পুকে নিয়ে সরে পড়ার চেষ্টা করেছিল। হয়তো এয়ারপোর্টে যাবার পথে কোথাও তাকে ফেলে দিত। আমি সব শুনে বললাম, কম্পু এখন কোথায়?
কেনসলি একটু হেসে বলল, তাকে আবার ইনস্টিটিউটে ফিরিয়ে নিয়ে গেছি। গেস্ট হাউসে রাখাটা নিরাপদ নয়, সে তো বুঝতেই পারছো। সে তার কামরাতেই আছে, তাকে আবার চোরা লাগিয়েছি। সে কথা বলছে কি? শুধু বলছে না শঙ্কু, আশ্চর্য কথা বলছে। জাপানে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম বাড়ির পরিকল্পনা দিয়েছে যেগুলো জমি থেকে 5 মিটার উপরে শূন্যে ভাসমান অবস্থায় থাকবে। বিজ্ঞান আজকাল যেভাবে এগিয়ে চলেছে তাতে এটা 10 বছরের মধ্যেই জাপান সরকার কার্যকরী করতে পারবে বলে মনে হয়। আর কিছু বলেছে? তোমাকে দেখতে চায়, বলল কেনসলি। আমি আর থাকতে পারলাম না, মাথার যন্ত্রণা চুলোয় যাক, আমাকে ইনস্টিটিউটে যেতেই হবে। তুমি যেতে পারবে তো? প্রশ্ন করলো কুটনা। নিশ্চয়ই পারবো। আধ ঘন্টার মধ্যে আবার সেই সুদৃশ্য কামরায় গিয়ে হাজির হলাম। আবার সেই স্ফটিকের স্তম্ভের উপর বসে আছে কম্পু। সিলিং থেকে তীব্র আলোকরশ্মি গিয়ে পড়ছে তার উপরে, আর সেই আলোয় বেশ বুঝতে পারছি কম্পুর দেহের মসৃণতা চলে গিয়ে তার সর্বাঙ্গে ফাটল ধরেছে। এই 4 দিনে তার বয়স অনেক বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আমি কম্পুর কাছে গিয়ে দাঁড়ালাম। কোনো প্রশ্ন করার আগেই তার শান্ত গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেলাম। ঠিক সময়ে এসেছো। আর 3.5 মিনিটে ভূমিকম্প হবে। মৃদু কম্পন, টের পাবে, তাতে কোনো ক্ষতি নেই কারো। আর তখনই আমার শেষ প্রশ্নের উত্তর আমি পাব। সে উত্তর কোনো মানুষ পাবে না কোনো দিন। এরপর আর কি বলা যায়? আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করে রইলাম। কম্পুর কয়েক হাত উপরেই ইলেকট্রিক ঘড়ির সেকেন্ডের কাঁটা এগিয়ে চলেছে টকটক করে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। অবাক চোখে দেখছি কম্পুর দেহের ফাটল বাড়ার সঙ্গে সঙ্গে তার দেহের জ্যোতিও বাড়ছে। শুধু বাড়ছে কি তা তো নয়, তার সঙ্গে রঙের পরিবর্তন হচ্ছে যে। এ তো প্ল্যাটিনামের রং নয়, এ যে সোনার রং। 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, ঠিক 30 সেকেন্ডের মাথায় তলার মেঝেটা কেঁপে উঠল, আর তার সঙ্গে সঙ্গে এক অপার্থিব বর্ণচ্ছটা বিকীর্ণ করে কম্পুর দেহ সশব্দে খণ্ড খণ্ড হয়ে ফটিক স্তম্ভের ওপর থেকে শ্বেত পাথরের মেঝেতে পড়ল। তার ভেতরের কলকবজা চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোর মতো চারদিকে ছড়িয়ে পড়ল, আর সেই ভগ্নস্তূপ থেকে রক্তহিম করা অশরীরী কণ্ঠ বলে উঠল, মৃত্যুর পরের অবস্থা এখন আমি জানি। শেষ হলো আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও কম্পু। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর নিজের মতামত কমেন্ট করে জানান। আর এরকমই গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।